অবশেষে সিইসি ও ৪ কমিশনারের পদত্যাগ, ইসি পুনর্গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পরামর্শ। গণতন্ত্র ধ্বংসের দায়ে রাকিব হুদা আওয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি বিএনপির। দেশে এনে শেখ হাসিনার বিচার চান নেতারা। স্বৈরাচারী সরকার পতনের মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচিতে ছাত্র জনতার ঢল, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এবং সালমান ও শিবলির মাধ্যমে লুণ্ঠিত সব অর্থ ফেরত চান পুঁজিবাজার সংশ্লিষ্টরা। অবহেলিত বাজার ঘুরে দাঁড়াতে প্রয়োজন নতুন বিনিয়োগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। অবশেষে ৪ কমিশনার সহ পদত্যাগ করেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনেই পদত্যাগপত্রে সই করেন তিনি। এর আগে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানো সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আহ্বান জানান বিদায়ী সিইসি। এদিকে সিইসি ও ৪ নির্বাচন কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও জানাচ্ছেন এম আর আসাদ। গণমাধ্যমের সামনে লিখিত বক্তব্য পাঠের পর এভাবেই নিজের পদত্যাগপত্রে সই করেন কাজী হাবিবুল আওয়াল। এরপর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কক্ষ ত্যাগ করেন সিইসি। এর আগে দেশের বিগত নির্বাচনগুলো নিয়ে কথা বলেন তিনি। স্বীকার করেন অংশগ্রহণমূলক না হওয়ায় ২৪ সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক। ২০০৮ সালের নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল। নির্বাচন স্থগিত বা বাতিল করার সুযোগ সংবিধানে ছিল না উল্লেখ করে বলেন, একদলীয় নির্বাচনের দায় কমিশনের একার নয়। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের তত্ত্বাবধানের পক্ষে মত দেন সদ্য বিদায়ী সিইসি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের জন্য দিয়ে যান আরও কিছু প্রস্তাবনা। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের নামে কুকীর্তির মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংসের দায়ে রাকিব হুদা আওয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের অবসান হয়। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় তরুণ প্রজন্ম। এরপর স্বৈরাচার সরকারকে ক্ষমা করে দেওয়ার কথা বলেন অনেকে। জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা স্বৈরাচার সরকারকে ক্ষমা করে দেওয়ার কথা বলেন তারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদি আত্মার সাথে বেইমানি করছেন। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পতিত স্বৈরাচারকে ক্ষমা করে দেবেন, এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে কত ছাত্র জনতা, রাজনীতিবিদ, শ্রমিক, মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে এই যে ফাইয়াজ, আবু সাইদ, এদের শহীদি আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না? নির্বাচন কমিশনারদের পদত্যাগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলের সব কমিশনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন,
এরা প্রত্যেকেই রাকিব, প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী, এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এদিকে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে, সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে খুনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতা আনার দাবি জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। গুলি করেছেন যারা এখনো বহাল তবিয়তে আছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে নিহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতেই জাতীয় পতাকা হাতে শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখর হয় টিএসসির রাজু ভাস্কর্য। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন চেতনার বাংলাদেশ কোনোভাবেই ব্যর্থ হবে না। নাসির উদ্দিনের রিপোর্ট। নিজেদের এনার্জি ধরে রাখবেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আন্দোলন, তার সফল পরিণতি পেয়েছিল 1 মাস আগে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। সেই আন্দোলনে শিক্ষার্থীসহ নিহত হন বহু মানুষ, আহতের সংখ্যাও অগণিত। তাদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সবার হাতে জাতীয় পতাকা। স্লোগানের মূল কথা, শহীদদের রক্ত যেন বৃথা না যায়। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা সুন্দর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আপনারা ভাবিয়েন না যে আপনারা নিঃসন্তান, ভেবে নেবেন এরকম হাজারো ছাত্ররা আপনাদের পাশে আছে, থাকবে। তাদের তো ফিরে পাবো না, আসলে তাদের জন্য এই কর্মসূচি। সবার প্রত্যাশা, নতুন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক। গড়ে তুলতে হবে বৈষম্যহীন, চাঁদাবাজ আর দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আপনি যখন স্বাভাবিকভাবে স্বাধীনভাবে আপনার মতটা প্রকাশ করতে পারবেন, তখনই আসলে ওই যে ক্ষমতায় থাকবে সে শুধরাতে পারবে। বৈষম্যটা নিজের মন থেকে আগে দূর করতে হবে, তাহলে আমরা সবার মাধ্যমে সেটা করতে পারবো। যে যে জায়গায় আছে ওই অবস্থান থেকে চেষ্টা করি চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত দেশ চাই। আর এমন কোনো সরকার না আসে যাতে করে আমার আর কোনো ভাই শহীদ হতে না হয়, আমার এমন কোনো ভাই যেন গুম হতে না হয়। দোষরা এখন বাংলাদেশে রয়ে গেছে, এদেরকে প্রতিহত করতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন শিক্ষক, ভিন্ন পেশার মানুষ আর শ্রমিক সহ সাধারণ মানুষ। শহীদদের স্মরণ করে নতুন বাংলাদেশ নির্মাণের শপথ নিয়ে রওনা হন পদযাত্রায়। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ফার্মগেট, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শহীদি মার্চ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী উষা ফেরদৌস। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। উষা, ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন, আর আজকের দিনটিকে ঘিরে কি বলছেন তারা, জানাবেন। আমি যদি আপনাকে বলতে চাই যে শহীদ রাজধানী, মানে আমি আপনাকে দেখাতে চাই যে বিশাল ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। সবার হাতে লাল সবুজের বাংলাদেশের পতাকা এবং সবার কণ্ঠে দীপ্ত প্রত্যয় যে হচ্ছে নতুন দেশ, নতুন শপথ নিয়েই তারা হচ্ছে মাঠে নেমেছেন। এবং সবার কণ্ঠে একটি প্রত্যয় যে হচ্ছে যারা খুনি, মানে যারা খুনি আছে তাদের বিচারের দাবিতেই হচ্ছে তারা সোচ্চার। এবং নতুন বাংলাদেশে তারা হচ্ছে নতুন নতুন যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চায় সেটি হচ্ছে তারা তাদের বিভিন্ন যে ফেস্টুন সেটিতে দেখিয়েছে। আমরা বিকেল 4টা থেকে
হচ্ছে যে রাজধানী জুড়েই হচ্ছে লাখো মানুষ হচ্ছে রাস্তায় নেমে এসেছে। তাদের যে প্রত্যয় সবার একই প্রত্যয়, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এবং হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত যেন কিছুতেই বৃথা না যায়। তাদের রক্তের কেনা নতুন স্বাধীনতা তারা হচ্ছে আবারও দেশ গড়তে চায়, যেখানে প্রত্যেকটি মানুষের সমান অধিকার নিশ্চিত হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। শহীদ মার্চ যেন বৃথা না যায়। স্বৈরাচার সরকারের যে পতন এবং হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, সেটি হচ্ছে তারা নতুনভাবে গড়ার চেষ্টা করবে। এবং আমি যদি বলি যে হচ্ছে সর্বস্তরের মানুষ, শুধু ছাত্র জনতা নয়, সর্বস্তরের মানুষ হচ্ছে রাস্তায় নেমে এসেছে এবং সবার কণ্ঠে দীপ্ত হচ্ছে নতুন বাংলাদেশের। সার্জিস হাসনাতদের একটি স্বপ্ন যে হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শহীদদের রক্তে কেনা এই স্বাধীনতা যেন কোনোভাবে বৃথা না যায়। প্রত্যেকটি মানুষ যেন নতুন বাংলাদেশে বসবাস করতে পারে, সেটি তাদের প্রত্যয়। তারা সকাল থেকে দুপুর থেকে হচ্ছে খন্ড খন্ড মিছিল হচ্ছে শাহবাগের দিকে হচ্ছে ছাত্র জনতা এগুচ্ছে এবং হচ্ছে সবার হাতে লাল সবুজের যে পতাকা, ভালোবাসার যে পতাকা, আবেগের যে পতাকা, সেটি হাতে এবং হচ্ছে সবার কপালেও হচ্ছে পতাকা যে যারা হচ্ছে নতুন বাংলাদেশ চেয়েছিলেন, যারা হচ্ছে শাহবাগের দিকে হচ্ছে ফার্মগেট থেকে শহীদি মার্চ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী উষা ফেরদৌস। সালমান এফ রহমান ও বিএসইসি এর সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতের মাধ্যমে লুণ্ঠিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ ফেরত চান পুঁজিবাজার সংশ্লিষ্টরা। আর 15 বছরেরও বেশি সময় অবহেলিত বাজার ঘুরে দাঁড়াতে নতুন বিনিয়োগ প্রয়োজন বলে জানান তারা। এদিকে খোলা বাজারে এখনও প্রতি ডলার বিক্রি হচ্ছে 121 টাকা। সংকট না থাকলেও ডলার বিক্রি কম বলে জানান মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। রেজা খানের রিপোর্ট। 15 বছরেরও বেশি সময় ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের পুঁজিবাজার। আতঙ্কের কারণে নতুন বিনিয়োগও নেই বাজারে, কারণ এই সময়ে নিঃস্ব হয়েছে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। 15-16 বছর থেকে আমরা যে মার্কেটে হয়েছি ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা যারা, আমাদের মনে করেন যে নিঃস্ব হয়ে গেছে। শেয়ার বাজারে নতুন বিনিয়োগ দরকার, তারপরে স্বচ্ছতা দরকার। আসলে এই সিচুয়েশনে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে যে অ্যাকচুয়ালি সার্বিক পরিস্থিতি নিয়ে যে আসলে ইনভেস্টমেন্টে যাবে কি যাবে না। শেয়ার বাজার লোপাটের খলনায়ক দরবেশ খ্যাত সালমান এফ রহমান ও বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতের মাধ্যমে লুণ্ঠিত অর্থ ফেরত চান তারা। শিবলি রুবায়েত সাহেব সীমাহীন লুটপাট করেছে। উনার লুটপাটে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে একবার। সালমান এফ রহমান দরবেশ বাবা উনাকে মনে করেন লুটপাট করার পরে উনাকে আপনার এখন ধরা হয়েছে। এখন ওই লুটপাটের বিচার করতে গিয়ে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লুটপাট করছে এটা কিন্তু আপনার রাষ্ট্রের টাকা লুটপাট করে নাই, লুটপাটটা করছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের টাকা। তাহলে আপনি লুটপাটের যদি বিচারই করবেন, তাহলে লুটপাটের বিচার করে আপনার সাধারণ বিনিয়োগকারীদের টাকা সাধারণ বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে দিয়ে দেন। দরবেশ বাবার নামে এটা পরিচিত, এটা বাংলাদেশের সবাই জানে। কারসাজি যদি বন্ধ হলে তো মার্কেটটা ভালো হইতোই। এদিকে খোলা বাজারে প্রতি ডলার 120 টাকায় কিনে 1 টাকা লাভে বিক্রি করছে মানি এক্সচেঞ্জ। 120 টাকা কিনতেছি, 121 টাকা বিক্রি করতেছি। 120 টাকা আমরা কিনতেছি, 121 টাকা সেল করতেছি। খোলা বাজারে ডলারের কোনো সংকট নেই, তবে বিক্রি কম বলে জানান সংশ্লিষ্টরা। ডলারের ওরকম এখনো আমরা এরকম বেশি সংকট এখনো দেখিনি। আমরা বিক্রি করতে পারতেছি না, যেহেতু অনেক লোক যাচ্ছে না। ডলারের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি করা দরকার বলে জানান মানি এক্সচেঞ্জ প্রতিনিধিরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি কেনাবেচায় এখনও বেসরকারি কোম্পানির প্রভাবমুক্ত হয়নি বাজার। কেনাবেচা চলছে ব্যবসায়ীদের মর্জি মতো। রাজধানীর বিভিন্ন দোকানে 12 কেজি সিলিন্ডার সরকার নির্ধারিত দাম 1421 টাকা নির্ধারণ করে দিলেও ভোক্তা পর্যায়ে তা নেওয়া হচ্ছে 1500 টাকা থেকে 1550 টাকায়, যা জনসাধারণের ওপর বাড়তি বোঝা। সরকারের কাছে সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবি তাদের। সুরায়ামনের রিপোর্ট।
গত সোমবার চলতি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1421 টাকা নির্ধারণ করে দেয় সরকার। সরকারিভাবে দাম নির্ধারণ প্রক্রিয়ায় 3.5 বছর পেরোলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। দেশের উৎপাদিত গ্যাস জনগণের চাহিদা মেটানো হবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। গ্যাস সিলিন্ডারের দাম জনগণের নাগালের মধ্যে থাকবে। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে 1 থেকে 150 টাকা বেশি দিয়ে কেনায় ক্ষোভ জানান তারা। সম্পূর্ণরূপে এবং একটা ব্যবসায়ী কারসাজি এরা এই টাকাগুলো বেশি নিচ্ছে এবং সাধারণ জনগণের থেকে 150 থেকে 200 টাকা বেশি নিতেছে, এটা তো অন্য হইতেছে। সরকার যদি বিবেচনা করে যদি গ্যাসটার রেটটা একটু কমায় দেয় তাহলে দেশের মানুষের জন্য ভালো হয়। বসুন্ধরার 12 কেজি সিলিন্ডার 1550 আর অন্য কোম্পানির এলপিজি বিক্রি হচ্ছে গড়ে 1500-এ। বিক্রেতারা বলছেন সিলিন্ডার গ্যাস দোকান থেকে বাসাবাড়িতে পৌঁছে দিতে 150 থেকে 200 টাকা তাদের সার্ভিস চার্জ। 5 জন স্টাফ আছি, দোকান ভাড়া আছে, আমাদের কারেন্ট বিল আছে, সবকিছু মিলে আমাদেরও তো একটা বেতন আছে। এই জন্য আর কি আমরা 1550 টাকায় আমরা বেচতেছি। 7 তলায় দিয়ে আসতে হয়, 5 তলায় দিয়ে আসতে হয়। তো একটা লোক যদি ঘাড়ে করে একটা নিয়ে যায় 14 কেজি 15 কেজি ওয়েট, তো সেই ক্ষেত্রে তাকে কি 100 টাকা আপনি দেবেন না? 1420 টাকা আপনার কোম্পানি থেকে দোকানে পৌঁছানো পর্যন্ত আমাদের কস্ট হয়। আর গভর্নমেন্ট যে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত 1421 টাকা দিয়েছে। তাহলে আমরা এই গ্যাসটা বিক্রি করি 1500 টাকা, আর যদি পৌঁছিয়ে দেয় 1550 টাকা। কোম্পানি থেকে বাসাবাড়ি পর্যন্ত সিলিন্ডার বিক্রি নিয়ে বাজার তদারকির তাগিদ ব্যবহারকারীদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত প্রাণহানি 71, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থানের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরেছেন। এদিকে পানি কমতে থাকায় বাড়ছে ডায়রিয়া ও চর্মরোগ সহ নানা রোগের প্রাদুর্ভাব। এবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 51 লাখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনী জেলায় বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা উপকরণ বিতরণ করা হয়েছে। ফুলগাজী উপজেলার জিএম হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানি এবং ওষুধ বিতরণ করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও দলের নির্বাহী কমিটির সদস্য আবু তালেব সহ দলের অন্য নেতারা। বন্যা পরিস্থিতি মানুষ সুস্থ না হবে, মানুষ স্বাভাবিক পরিবেশে ফিরে না যাবে, ততদিন আমরা খাদ্য সামগ্রী এবং চিকিৎসা আমরা অব্যাহত রাখবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী আপনারা যেভাবে বন্যাতে যেমন ঝাঁপিয়ে পড়েছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীও কিন্তু সেই করোনাকালীন সময়েও কিন্তু আপনারা আপনাদের যে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেটি কিন্তু এখনো মানুষ স্মরণ করে। রাত নামতেই পদ্মা নদীর বুক থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিযোগিতায় নামে স্থানীয় প্রভাবশালীরা। এর ফলে সৃষ্টি হওয়া ভাঙনের কবলে পড়ে সহায় সম্পদ হারাচ্ছেন এলাকাবাসী। বিলুপ্ত হচ্ছে গ্রামের পর গ্রাম। অবিলম্বে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফরিদপুরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন দীর্ঘদিন ধরে। বছরের পর বছর অপরিকল্পিতভাবে বালু তোলায় ঝুঁকিতে পড়েছে কয়েকশো মিটার দূরের ফরিদপুরের নদীবন্দর। আর আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি ও নাজির বিশ্বাসের ডাঙ্গি গ্রামসহ দুই পাড়ের অন্তত 15 গ্রামের ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙনে এরই মধ্যে অন্তত 3টি গ্রাম সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে। আরও অন্তত 10-12টি গ্রামের অনেকটাই ভেঙে গেছে। হাত ভাঙা দিছি, হ্যাঁ, এমনি কিছু নাই জীবনে। 2বার ভাঙে পরের জায়গা জমিতে ছিলাম, আবার একটু নিজের কইরে একটু আশ্রয় নিছি, এখন আবার নদীতে ভাঙতেছি। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে প্রতি বছরই সহায় সম্পদ হারাচ্ছেন শত শত মানুষ। হাজারো মানুষকে নিঃস্ব হওয়া থেকে রক্ষায় অবিলম্বে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন তারা। আস্তে 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 কাটতে কাটতে তখন তো গাং সরাই গেছে। সারা রাত কাটবি, ফজর আজান গেলে এখানে এসে থুই দেয়। মাটি যখন ওইদিকে কাটা বন্ধ হয়ে তখন ওরা এখান থেকে কাটবে, এখান থেকে কাটলে ব্রিজটা মনে করেন ঝুঁকির মুখে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙন রক্ষায় নানা পদক্ষেপের কথা বললেন এই প্রকৌশলী। যেসব জায়গায় নদী ভাঙন সৃষ্টি হয়েছে আমরা স্থানের গুরুত্ব এবং অবকাঠামো বিবেচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি।
এখনই বালু খেকোদের ঠেকানো না গেলে ফরিদপুর শহর রক্ষা বাঁধও হুমকিতে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। পরিসংখ্যানের পাতায় ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। মোট 14 বারের মুখোমুখিতে জয় 11টি, 2টি ড্র ও হার 1টিতে। দলে আছে সদ্য সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলের 4 জন সহ রয়েছে বিশ্বনাথ ঘোষের মতো ফুটবলাররা। তাই জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। অবশেষে সিইসি ও 4 কমিশনারের পদত্যাগ, ইসি পুনর্গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পরামর্শ। গণতন্ত্র ধ্বংসের দায়ে রাকিব হুদা আওয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি বিএনপির। দেশে এনে শেখ হাসিনার বিচার চান নেতারা। স্বৈরাচারী সরকার পতনের মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচিতে ছাত্র জনতার ঢল। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এবং সালমান ও শিবলির মাধ্যমে লুণ্ঠিত সব অর্থ ফেরত চান পুঁজিবাজার সংশ্লিষ্টরা। অবহেলিত বাজার ঘুরে দাঁড়াতে প্রয়োজন নতুন বিনিয়োগ। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে